গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা, প্রাণ গেল আরও 23 ফিলিস্তিনের। উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা ও ত্রাণ সরবরাহে একসঙ্গে কাজ করার আশ্বাস তুরস্ক মিশরের। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন ইরানের। আলোচনায় পরমাণুকে গুরুত্ব দেবে ওয়াশিংটন। নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কথা বলতে আগ্রহী তেহরান। ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে মস্কো, কিয়েভ, ওয়াশিংটন ত্রিপক্ষীয় বৈঠক। চলমান সংঘাতে নিজেদের 55,000 সেনা নিহতের কথা স্বীকার জেলেনস্কির। ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে এমন বার্তা পায়নি মস্কো। ট্রাম্পের দাবির প্রতিক্রিয়ায় ক্রেমলিন। সিদ্ধান্ত নেয়ার পূর্ণ স্বাধীনতা নয়াদিল্লির, জানালেন পেসকভ। এবং তাইওয়ানে অস্ত্র সরবরাহ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন। ট্রাম্প শি জিনপিং ফোন আলাপ। তাইপে ওয়াশিংটন সম্পর্কে কোনো প্রভাব পড়বে না, দাবি লাই চিংতে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। শুরুতে দেশের খবর। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি যাচ্ছে সেখানে। সরি, আর এইটাকে লটাকে আরও যুগোপযোগী করা হচ্ছে। এবং এরপর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যারা গ্যাস লাইন নেওয়ার পরে দেখা যাচ্ছে লোড, তারা অনেক ক্ষেত্রে মিটার চেঞ্জ করতে চান বা লোড ম্যানেজমেন্ট ঠিক রেখে তারা কোনো গ্যাসের কোনো কাজ করতে চান। অনেক ক্ষেত্রে যেটা হতো যে তারা অনেক ক্ষেত্রে তিতাস গ্যাস বা যারা গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি তার অনুমতি লাগতো, সেই এখন থেকে আর এটা অনুমতি লাগবে না। এর ফলে আপনি যেটা যে আপনার সার্ভিসটা ইজিয়ার করা হয়েছে। এর ফলে আমরা এটার উপরে আপনাদেরকে একটা প্রেস রিলিজ দিব। এই আপনি প্লিজ এনি কোশ্চেন। হ্যাঁ বলেন। না, মানি অর্ডারের মাধ্যমে তো অলরেডি অনেকে তো টাকা পাঠান না এখনো, কিন্তু রেমিটেন্স ট্রান্সফার এটা অবশ্যই ব্যাংকের মাধ্যমে হবে। এটা আমি আবার নতুন করে চেক করতে হবে। এলপি গ্যাসের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা আগে 7.5% ট্যাক্স ছিল। সেই ট্যাক্সটাকে আমি আপনাকে আবার পড়ে শোনাই। এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত 7.5% ভিএটি আগাম কর অব্যাহতি প্রদান পূর্বে এলপি গ্যাসের আমদানি পর্যায়ে 7.5%, মানে এখানে ওই যে 2% যেটা ছিল সেটা আর থাকছে না। এটা জাস্ট আগে যে হলো উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে এই ভিএটিটা ছিল, এখন যেটা করা হচ্ছে এটা আমদানি পর্যায়ে 7.5% ভ্যাট আরোপের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। চলে যাচ্ছে আন্তর্জাতিক সময়ের নিয়মিত আয়োজনে। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হলেও থামছে না ইসরায়েলি তাণ্ডব। বুধবার ভোর থেকে উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলে চালানো একের পর এক হামলায় শিশু ও স্বাস্থ্যকর্মী সহ প্রাণ হারিয়েছেন অন্তত 23 ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজার বাতাসে আবারও বারুদের গন্ধ। বুধবার স্থানীয় সময় ভোর থেকে দের আল বালা, খান ইউনিস এবং গাজা সিটির তুফা ও জেইতুন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার বাহিনী। তাদের অভিযানে প্রাণ হারিয়েছেন নারী, শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি। তেল আবিবের দাবি, উপত্যকার দক্ষিণাঞ্চলে চালানো হামলায় হামাসের এক সদস্য নিহত হয়েছেন। উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে চালানো হামলার জবাবে হামাসের অবস্থান লক্ষ্য করে অভিযান পরিচালিত হয় বলেও দাবি করা হয়েছে।
যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়া সত্ত্বেও এই রক্তক্ষয়ী হামলাকে চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে হামাস। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল উদ্দেশ্য প্রণোদিতভাবে শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অজুহাত খুঁজছে। অন্যদিকে ইসরায়েল পাল্টা দাবি করেছে, হামাসই আগে হামলা চালিয়ে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র আল জাজিরাকে জানিয়েছেন, ইয়েলো লাইনের ভেতরেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ওই মুখপাত্রের অভিযোগ, এই নির্দিষ্ট এলাকার ভেতরেও বহু বেসামরিক মানুষ হামলার শিকার হচ্ছেন এবং অনেক মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। গাজার এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির সাথে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান জানান, গাজায় শান্তি ফেরাতে এবং মানবিক সহায়তা পৌঁছাতে আঙ্কারা ও কায়রো এক হয়ে কাজ করবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক ইস্যুতে ব্রিফ করছেন উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সরাসরি যাচ্ছে সেখানে। ভূমিকা যথেষ্ট ভালোভাবে বহাল রাখতে পারে। তো আমি এইটুকুই আমার আসলে বক্তব্যের পরে আপনাদের কোনো প্রশ্ন কিছু বোধে থাকতেও পারে, আসলে এইটুকু বলা এবং তারপরে একসাথে একটু চা খাওয়ার জন্য আজকের আমন্ত্রণ। তবে আপনাদের কিছু প্রশ্ন থাকলে সেগুলি আমি জবাব দিতে আমার কোনো আপত্তি নেই। ধন্যবাদ। এখান থেকে শুরু করি। নানান প্রশ্ন করে আপনাকে ধরার চেষ্টা করেছি, খুব বেশি সফল হয়নি, কিন্তু খুব ইন্টারেস্টিং হলেও সত্য যে আপনি যে সরকারে আছেন এবং আজকে আমাদের নির্বাচন, সেই সরকার যাওয়ার সময় এক গাদা কাজ করে যাওয়ার চেষ্টা করছে, যেমন চীনের সাথে সামঞ্জস্য, তারপরে আমরা ট্রেড ডিল করছি, অনেকগুলো কি বার্ডেন আপনারা এক ধরনের নেক্সট গভর্নমেন্টের জন্য রেখে যাচ্ছেন, গভর্নমেন্ট এগুলো ক্যারি আউট না। ওকে, আমি বরং উল্টোটা মনে করি। এই কারণে যে বার্ডেন রেখে যাওয়ার পরিবর্তে বরং আমি মনে করি যেটা, যে আমরা অনেকগুলি ইস্যুজ এগিয়ে দিয়ে যাচ্ছি যাতে সহজ হয় পরবর্তী সরকারের জন্য করা। যেমন ধরুন, ইউএস এর সাথে ট্রেড ডিল, যেটা আমরা তো তাদের সাথে নেগোসিয়েট করেছি, সবসময় জড়িত ছিলাম, এগিয়ে গেছি বলেই কিন্তু 25 থেকে বা তার থেকে 37 থেকে এটা কিন্তু 20% নেমে এসছে। আপনারা জানেন যে ইতিমধ্যে ভারতের ক্ষেত্রে কিন্তু এটা 18তে নেমে এসছে, পাকিস্তানের জন্য 18 হয়েছিল। তো আমরা চেষ্টা করছি আমাদের জন্য এটা অন্তত ওই পরিমাণ নামানো যায় কিনা। যদি আমরা এটা করে দিতে পারি, আমি তো মনে করি যে পরবর্তী সরকারের জন্য একটা কাজ কমিয়ে দিয়ে গেলাম, তাদের জন্য সহজ করে দিয়ে গেলাম। একইভাবে যেই চুক্তিগুলির কথা আপনারা বলছেন জাপানের সাথে বা এরকম, সেগুলি কিন্তু হঠাৎ করে হচ্ছে না। গত আরো আগে থেকেই কোনো কিছু আছে যেগুলি ইনিশিয়েটিভ আরো আগে থেকে হচ্ছিল এবং সেগুলিকে আমরা ফলো আপ করেছি গত 1 বছর 1.5 বছর ধরে। এখন ফ্রুইশনের কাছাকাছি এসছে। ইনফ্যাক্ট আরো হয়তো 1 মাস আগে হতে পারতো, কিন্তু তার মধ্যে আমরা 2-1টা পয়েন্ট দেখেছি যে আমাদের খুব পছন্দ হচ্ছে না, স্বার্থে যাচ্ছে না, সেগুলি নিয়ে আমাদের রিনেগোসিয়েট করতে হয়েছে। এবং সরাসরি যুক্ত ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাংবাদিকদের প্রশ্নোত্তরের পুরো অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির। ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য বৈঠকের স্থান নিয়ে ধোঁয়াশা কেটেছে। শুক্রবার ওমানে বৈঠকে বসতে যাচ্ছে দুপক্ষ। প্রথমে ইস্তাম্বুলে বৈঠকের কথা থাকলেও তেহরানের প্রস্তাবের পর স্থান পরিবর্তন করা হয়। তবে ওয়াশিংটন পরমাণু ক্ষেপণাস্ত্র ও মানবাধিকার ইস্যুতে আলোচনা করতে চাইলেও ইরান কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কথা বলতে আগ্রহী। এর মধ্যে কাতার, তুরস্ক ও মিশর মধ্যস্থতাকারী হিসেবে একটি খসড়া প্রস্তাব দিয়েছে। এতে 3 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও মজুদ বিদেশে পাঠানোর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরান অনাক্রমণ চুক্তির প্রস্তাব করা হয়েছে। পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। রাশিয়ার দাবি, মেয়াদ বাড়ানোর বিষয়ে মস্কোর প্রস্তাবের কোনো জবাব দেয়নি ওয়াশিংটন। প্রাথমিকভাবে চুক্তির সময়সীমা বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখালেও চলতি বছরের জানুয়ারিতে তা প্রত্যাখ্যান করেন ট্রাম্প। এই অবস্থায় পারমাণবিক অস্ত্র ব্যবহারে আর কোনো বিধিনিষেধ মানা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটিকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর মুহূর্ত বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে এমন কোনো আনুষ্ঠানিক বার্তা মস্কো পায়নি বলে জানিয়েছে ক্রেমলিন।
ওয়াশিংটন নয়াদিল্লির বাণিজ্য চুক্তির পর ট্রাম্পের দাবির পরিপ্রেক্ষিতে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানান, তেল কেনার ক্ষেত্রে নয়াদিল্লি সম্পূর্ণ স্বাধীন। এছাড়া রাশিয়া কখনোই ভারতের একমাত্র জ্বালানি সরবরাহকারী ছিল না বলেও উল্লেখ করেন তিনি। এদিকে হাইড্রোকার্বন বাণিজ্য দুদেশের জন্য লাভজনক বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সহযোগিতা বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে বলেও উল্লেখ করা হয়। দেখছেন আন্তর্জাতিক সময়। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শি জিনপিংয়ের টেলিফোন আলাপে উঠে আসে তাইওয়ানে অস্ত্র সরবরাহ, যুদ্ধ এবং জ্বালানি বাণিজ্যের প্রসঙ্গ। বেজিংয়ের সতর্কবার্তার মধ্যেই তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে তাইপের সম্পর্ক পাথরের মতো দৃঢ়। দু নেতার ফোন আলাপে তাইওয়ান যুক্তরাষ্ট্র সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। নির্বাচনের নামে ক্ষমতা হস্তান্তরের নাটক শেষ না হতেই মিয়ানমারে ক্ষমতার নতুন কাঠামো আটছে জান্তা। ইউনিয়ন কনসালটেটিভ কাউন্সিল নামে সর্বোচ্চ কর্তৃত্ব সম্পন্ন পরিষদ গঠনের পরিকল্পনা করছে তারা। 5 সদস্যের এই পরিষদের মাধ্যমে সেনা ও বেসামরিক দুই প্রশাসনের ওপরেই সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত করছেন মিন অং হ্লাইং। একই সঙ্গে বিভিন্ন স্থানে বাড়ছে বিমান ও ড্রোন হামলা, নৌ গোলাবর্ষণ ও সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ। 3 ধাপে অনুষ্ঠিত মিয়ানমারের জাতীয় নির্বাচনে পার্লামেন্টের 2 কক্ষ মিলিয়ে 81% আসন জয়ের দাবি করেছে জান্তা সমর্থিত দল ইউএসডিপি। তবে জাতিসংঘ, পশ্চিমা দেশ আর মানবাধিকার সংগঠনগুলো একে একতরফা ও সাজানো নির্বাচন বলে আখ্যা দিয়েছে। অন্তত 75 লাখ মানুষ ভোটের বাইরে ছিলেন। বড় রাজনৈতিক দলগুলো বাতিল করা হয় আর নির্বাচন সমালোচনায় ইলেকশন প্রোটেকশন আইনে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রাখা হয়। আসিয়ানও এই নির্বাচন অনুমোদন না দেওয়ার কথা জানিয়েছে। তবে ক্ষমতা ধরে রাখতে নতুন কাঠামো আটছে জান্তা। মিয়ানমারের সরকার ও সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সর্বোচ্চ কর্তৃত্ব সম্পন্ন পরিষদ গঠনের পরিকল্পনা করছে তারা। 5 সদস্য নিয়ে গঠন করা এই পরিষদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকবেন জান্তা প্রধান মিন অং হ্লাইং নিজেই। পার্লামেন্ট থেকে শুরু করে মন্ত্রিসভা এমনকি আদালতের উপরেও থাকবে এই পরিষদের কর্তৃত্ব। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে মিন অং হ্লাইং প্রেসিডেন্ট হলেও সেনাবাহিনীর কর্তৃত্ব হাতছাড়া না করেই নতুন সেনাপ্রধান ও ভবিষ্যৎ সরকার দুই পক্ষের উপরই তিনি তদারকি করতে পারবেন। এই কাঠামোর কোনো জবাবদিহি ব্যবস্থাও নেই বলে সতর্ক করেছেন নীতি নির্ধারক গবেষকরা। রাজনৈতিক পুনর্গঠনের আড়ালে সংঘাত আরও তীব্র হয়েছে। দক্ষিণের তানিনথারি অঞ্চলে শহরের বাইরে নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হয়ে জান্তা বিমান ও ড্রোন হামলা, যুদ্ধজাহাজ থেকে গোলাবর্ষণ বাড়িয়েছে বলে জানাচ্ছে স্থানীয় প্রতিরোধ গোষ্ঠী ও গবেষকরা। দেশজুড়ে সহিংসতায় এখন পর্যন্ত 93,000-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি ACLEDর। মানবাধিকারের চিত্র আরও ভয়াবহ। বার্মা হিউম্যান রাইটস নেটওয়ার্ক বলছে 5 বছরে হাজারো বেসামরিক নিহত, 30,000-এর বেশি রাজনৈতিক বন্দী ও অন্তত 36 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মুসলমান সম্প্রদায়ের উপর মসজিদে অভিযান, ধর্মীয় স্থাপনা ধ্বংস, কবরস্থান দখল ও ঘৃণামূলক উস্কানির অভিযোগও রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। কুয়েতে এক্সচেঞ্জ হাউসগুলোতে নগদ লেনদেনের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে হাউসগুলোতে দিনে সর্বোচ্চ 1000 দিনারের বেশি নগদ লেনদেন করা যাবে না। তবে লেনদেনের মোট অঙ্কের ওপর কোনো বিধিনিষেধ রাখা হয়নি। অর্থ পাচার রোধ ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এই সীমার পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। কুয়েতের আর্থিক খাতে স্বচ্ছতা ফেরাতে বড় সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে দৈনিক নগদ লেনদেনের সীমা 3000 দিনার থেকে কমিয়ে 1000 কুয়েতি দিনার নির্ধারণ করা হয়েছে। শক্তিশালী নিয়ন্ত্রক ব্যবস্থার অংশ হিসাবেই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। এখন থেকে সাধারণ গ্রাহক কিংবা রেমিটেন্স যোদ্ধা সবার জন্যই এই নিয়ম প্রযোজ্য হবে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নগদ লেনদেনের ঝুঁকি কমাতে এবং অর্থ পাচার ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে এই উদ্যোগ। এক্সচেঞ্জ কোম্পানিগুলো এখন থেকে একদিনে কোনো গ্রাহকের কাছ থেকে 1000 কুয়েতি দিনারের বেশি নগদ অর্থ সরাসরি গ্রহণ করতে পারবে না। তবে লেনদেনের মোট অঙ্কের উপর কোনো বিধিনিষেধ নেই। যদি কোনো গ্রাহক 1000 দিনারের বেশি পাঠাতে চান, তবে তাকে নগদের পরিবর্তে ব্যাংক অ্যাকাউন্ট বা কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহার করতে হবে। আমরা যারা ক্যাশ লেনদেন করি, আমরা ওই আইনটা যাতে ফলো করি, আমরা যাতে ব্যাংকের মাধ্যমে কাজগুলি করতে পারি। ক্রেডিটের মাধ্যমে লেনদেন করাটা অনেক সুবিধা, নিরাপদ। ক্যাশের মধ্যে অনেক ঝামেলা থাকে, রিস্ক থাকে।
তো এই জন্য আমরাও ক্যানিটারই সাপোর্ট করি। আর্থিক খাতের নিরাপত্তা নিশ্চিতে এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এর ফলে প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলের উপর নির্ভরতা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ঝড় লিওনার্দোর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে স্পেনের দক্ষিণ ও পর্তুগালের দক্ষিণ পূর্বাঞ্চল। ঝড়ের প্রভাবে পর্তুগালি বন্যায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্পেনের আন্দালুসিয়া অঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে জরুরি সামরিক ইউনিট। বন্যার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ৩,০০০ মানুষকে। গ্রাজালেমা পার্বত্য এলাকায় ২৪ ঘন্টায় ২০০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাতের সংখ্যা দেখা দেয়ায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। রাশিয়ার তাম্ভভ অঞ্চলে একটি রেলওয়ে স্টেশনের কাছে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্টেশনের পাশে বিশাল আগুনের গোলা দেখা যায়। রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় বুধবার তাম্ভভের কোচেতোভকা ২ রেলওয়ে স্টেশনের কাছে একাধিক ট্রেন ট্যাঙ্কারে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পাঠানো হয় বিশেষ অগ্নি নির্বাপন ট্রেন। রাষ্ট্রীয় রিয়া সংবাদ সংস্থার বরাতে জানানো হয়, জ্বালানি পরিবহনকারী মালবাহী বগি লাইনচ্যুত হয়ে আগুন ধরায় যাত্রীবাহী ট্রেন চলাচলে বিলম্ব হয়। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মস্কো আন্তঃআঞ্চলিক পরিবহন প্রসিকিউটরের অফিস। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা, প্রাণ গেল আরও ২৩ ফিলিস্তিনির। উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা ও ত্রাণ সরবরাহে একসঙ্গে কাজ করার আশ্বাস তুরস্ক মিশরের। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন ইরানের। আলোচনায় পরমাণুকে গুরুত্ব দেবে ওয়াশিংটন। নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কথা বলতে আগ্রহী তেহরান। এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে মস্কো, কিয়েভ, ওয়াশিংটন ত্রিপক্ষীয় বৈঠক। চলমান সংঘাতে নিজেদের ৫৫,০০০ সেনা নিহতের কথা স্বীকার জেলেনস্কির। এই ছিল আন্তর্জাতিক সময়ের পর বিকেল ৫টার সময় সংবাদ নিয়ে থাকছেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ ইনান। বিকেল ৫টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।